এখন খবর বিস্তারিত। নাবালিকা অপহরণের ঘটনা ঘটল বক্সনগরে। ঘটনার 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের উদ্ধার করল কলমচূড়া থানার পুলিশ। নাবালিকা অপহরণের অভিযোগ উঠল বক্সনগরে। ঘটনার 12 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার রাত 12:10। ধৃতরা হল মূল অভিযুক্ত বশির আহমেদ, বশিরের বন্ধু বিল্লাল মিয়া ও গাড়ি চালক মোহাম্মদ মুস্তাফা। রবিবার দুপুরে সোনামুড়া দুর্গাপুর এলাকা থেকে বশির ও অপহৃত নাবালিকাকে আটক করে পুলিশ। মুস্তাফা আটক হয় শনিবার রাতেই। ঘটনা সম্পর্কে নাবালিকার বাবা ফিরোজ মিয়া জানান, 8-10 জনের একটি দল জোর করে তুলে নিয়ে যায় তার মেয়েকে। চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে পাড়ার মানুষজন। ততক্ষণে চম্পট দেয়। অপহৃত নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী, বয়স 15 বছর। রবিবার দুপুর 1টায় নিয়ে আসা হয় বক্সনগর থানায়। ঘটনা সম্পর্কে বারবার বয়ান বদলাচ্ছে ওই নাবালিকা। একবার বলছে বশিরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে, ইচ্ছে করেই পালিয়েছে। আবার পরক্ষণেই বলছে জোর করে তুলে নিয়েছে। বারবার বয়ান বদল করায় বিপাকে পুলিশও। থানার ওসি পার্থ মুন্ডা জানান, মেয়েটি নাবালিকা, বাবা মায়ের কাছে দিয়ে দেওয়া হবে। বশিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। বক্সনগর থানার বক্সনগর দক্ষিণ পাড়ায় কাঁটাতারের বেড়ার বাইরে বাড়ি। বশিরের বাড়িও বক্সনগরেই। আশাবাড়ি এলাকা দিয়ে বেড়ার এপাশে উঠে আসে বশিরা। আশাবাড়িতে দাঁড়ানো ছিল TR01E 2409 নম্বরের টাটা সোমো গাড়িটি। চালক মুস্তাফা। রাতেই গাড়ি নিয়ে বশির চলে যায় সোনামুড়া দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে। ঘটনার পর নাবালিকার বাবা অভিযোগ জানান বক্সনগর থানায়। সোনামুড়া থেকে ফেরার পর আশাবাড়িতে গাড়িসহ মুস্তাফাকে আটক করে পুলিশ। এই সূত্র ধরে রবিবার উদ্ধার করা হয় নাবালিকা মেয়েটিকে। এদিন বিকেলে নাবালিকার মেডিকেল টেস্ট হয় বক্সনগর গ্রামীণ হাসপাতালে। আমার সাথে রাত্রে 12টার সময় রান্না করার জন্য পাঠিয়েছে। আমি সাহায্য করার জন্য আমার আম্মুর সাথে পাঠিয়েছি। তারপরে এমন টাইমে এলে আমার হাত ধরে আমার আম্মুর সাথে টান দিয়ে বেরিয়ে তুলেছে। তারপরে আমার আম্মু কিন্তু বাঁচতে গেছে, আমার আম্মুরা লাঠি দিয়ে ফেলা গেছে। ফেলাবে আমি চিল্লাইছি, বৃষ্টির জন্য শোনা গেছে। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে গাড়ি দিয়ে ওই দিয়ে গেছি আমি এখানে। তারপরে যখন একটা বাড়িতে নিয়ে তুলছে এরকম আত্মীয়। তারপরে আমি কান্নাকাটি করতেছি দেখে বৃষ্টি কমলে আমার বাড়ি দিয়ে যাবে। তারপরে থানার পুলিশে যাইয়া আনছে। গতকাল লাস্ট নাইট প্রায় 3:30-4টা নাগাদ আমার কাছে একটা ফোন আসে যে বর্ষমতো পূর্ব থেকে ফিরোজ মিয়ার নাবালিকা মেয়ে 15 বছরের ওই গ্রামের একটা ছেলে নাম হলো বশির আহমেদ, তাকে জোর করে অপহরণ করে নিয়ে গেছে। ওই সংবাদ পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি খোঁজ খবরে শুরু করলাম যে ঘটনাটা সত্যি। তারপর আমার সোর্স লাগালাম, সবকে দেখলাম। লাস্ট অব্দি যে গাড়িটা নিয়ে ওরা পালাইছে ওই গাড়িটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, প্লাস ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করতে পারছি। এটা একটা আমাদের বড় একটা প্লাস পয়েন্ট হয়েছে। তারপর ড্রাইভারকে আমরা একটা ইন্টারভিউশন করলাম, ইন্টারভিউশন ড্রাইভার স্বীকার করলে হওয়া সেই গাড়িটা নিয়ে দিয়ে তাদের সোনামুড়া দিয়ে এসেছে। তো তার কথা ভিত্তি করে আমরা সোনামুড়া যাই, এক্সট্রিম বর্ডার দুর্গাপুর এরিয়া। ওখানে গিয়ে যে বাড়িতে রাখছে ওই বাড়িটাকে ওরা দেখাইছে। ওখান থেকে তাদের আমরা মানে ভিকটিম এবং আসামি দুজনকে আমরা পাইছি এবং দুজনকে থানায় নিয়ে গেছি। ভিকটিম রিকভার হয়েছে, আর প্রিন্সিপাল আসামি বশির আহমেদ অ্যারেস্ট হয়েছে, আর ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। তাদেরকে আমরা আজকে সোনামুড়া কোর্টে পাঠাবো। আমরা বাদী কেস দিয়েছে, কমপ্লেন্টের মা কেস দিয়ে এফআইআর কেস দিয়েছে। আমরা রেজিস্টার করছি, কেস কমপ্লেন দিয়েছে, আমরা রেজিস্টার করছি। কেস নাম হলো 65/13 আন্ডার সেকশন 506, 457, 325, 360 এতে আমরা কেস দিয়েছি। আজকে তাদেরকে আমরা সোনামুড়া কোর্টে পাঠাবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর টিলাবাজার পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার পার্টি। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা প্রশাসনের আধিকারিক সহ উভয় সম্প্রদায়ের নাগরিকগণ।
ঊনকোটি জেলা প্রশাসনের আধিকারিক সহ উভয় সম্প্রদায়ের নাগরিকদের উপস্থিতিতে সম্পন্ন হলো ইফতার পার্টি। টিলাবাজার পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে উচ্চারিত হলো সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করার আহ্বান। ঈদের আগাম শুভেচ্ছা জানালেন ঊনকোটি জেলার জেলা শাসক অভিষেক চন্দ্র, বিধায়ক বীরজিৎ সিনহা, পুলিশ সুপার কমল চক্রবর্তী, মহকুমা ম্যাজিস্ট্রেট অজিত শুক্লদাস, জেলা কংগ্রেস সভাধিপতি মোহাম্মদ বদরুজ্জামান। তিনি তার ভাষণে মুসলিম সমাজকে কুকুরের সাথে তুলনা করায় গুজরাটের মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান। আমরা আপনাদের প্রতি যতটুকু সদ্ব্যবহার করার কথা ছিল আমরা এতটুকু করতে পারিনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা প্রতি বছর এইভাবে একটা ইফতার পার্টির মাধ্যমে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা একত্রে সম্মিলিত হয়ে আমরা এখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। গত বছরও ইফতার পার্টির আয়োজন করেছিল টিলাবাজার পঞ্চায়েত। এবার অবশ্য শাসক দলের কোনো প্রভাবশালী নেতাকে দেখা যায়নি, অবশ্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিধায়ক বীরজিৎ সিনহা তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, কৈলাসহরে শান্তি সম্প্রীতি অটুট রয়েছে, আগামী দিনেও তা আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এখানে আমাদের জেলা প্রশাসনের জেলা শাসক মহোদয়, পুলিশ সুপার, মহকুমা শাসক, এসডিপিও সবাই এসেছেন এবং আজকে পার্টির থেকে উদ্যোগ থাকা একটা অসুবিধা হয়েছে। তবুও আমি সফল হয়েছি এবং আমি পরিশেষে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। বৃষ্টির জন্য গতকালের আয়োজন কিছুটা বিঘ্নিত হয়েছিল। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে রাজ্যের বিরোধী দলনেতার পদে বসলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এ নিয়ে বিরোধী মহলে চলছে নানা বিশ্লেষণ। অবশেষে রাজ্যের বিরোধী দলনেতার পদে বসলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস হাইকমান্ড বিরোধী দলনেতা হিসেবে সুদীপ রায় বর্মনের নাম অনুমোদন করে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি বিধায়ক আশিস শাহ জানিয়েছেন, বিরোধী নেতা হিসেবে সুদীপ রায় বর্মনের নিযুক্তির কথা। রাজ্য রাজনীতিতে বেশ কয়েকদিন ধরেই কানাঘুষা চলছিল সুদীপবাবুর বিরোধী দলনেতার পদ হাসিল করা নিয়ে। এ নিয়ে আগরতলা দিল্লি কম দৌড়ঝাঁপ হয়নি। অবশেষে কংগ্রেস হাইকমান্ডেরও সবুজ সংকেত পাওয়া গেল। এদিকে সুদীপ রায় বর্মন বিরোধী দলনেতার পদে বসায় তার অনুগামীদের মধ্যে যতটা খুশির হাওয়া, তার চাইতেও বেশি অবাক হয়েছে রাজ্য রাজনৈতিক মহল। শুধু তাই নয়, রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। কেননা সুদীপ রায় বর্মনের নেতৃত্বেই 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। শুধু ভরাডুবি বললে ভুল হবে, বরং কংগ্রেস যা ছিল তা থেকেও কমে এসেছে। এই অবস্থায় কংগ্রেস হাইকমান্ড বিরোধী দলনেতার পদে সুদীপ রায় বর্মনকে বসিয়ে তাকে আরও পুরস্কৃত করল। রাজ্য কংগ্রেসের একটা বড় অংশের নেতাকর্মীদের মধ্যেও এই নিযুক্তি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্য রাজনৈতিক মহলের অভিমত, বিধায়ক সুদীপ রায় বর্মন নিজের বাসনা একেবারে ষোলকলায় পূর্ণ করে নিল। নিজে রাজ্য কংগ্রেসের সভাপতি হয়ে দলকে মজবুত করতে চূড়ান্ত ব্যর্থ হলেও রাজ্য কংগ্রেসের ঘরোয়া রাজনীতিতে তিনি পুরোপুরি সফল। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস সভাপতি হিসেবে চরম ব্যর্থ। রাজ্যবাসী সেটা প্রত্যক্ষ করেছে। বিরোধী দলনেতা হিসেবে কতটা সফল হন এখন সেটাই দেখার। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বিধায়ক রতনলাল নাথ। কংগ্রেস দলের আর কোনো বিধায়ক একনাগাড়ে এত বছর বিরোধী দলনেতার পদে থাকতে পারেননি। সেক্ষেত্রে রতনবাবু অবশ্যই রেকর্ড তৈরি করেছেন। বিরোধী নেতা হিসেবে বিধায়ক রতনলাল নাথ একটা ক্ষেত্র তৈরি করতে পেরেছেন রাজ্য রাজনীতিতে, এটা বলাই বাহুল্য। সুদীপবাবু সেই ক্ষেত্র তৈরি করতে পারেন কিনা এখন সেটাই দেখার। দেখুন, আমি এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। প্র্যাকটিক্যালি আমি যারা এখানে এসেছিলেন আলাদা আলাদা আলোচনা বিধায়কের সঙ্গে করেছেন। আমাদের তরুণ গগৈ সাহেব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিজুল ফেলেলু সাহেব এবং আরেকজন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সাহেব,
ওনারা যখন এসেছিলেন তখন আমি পরিষ্কার বলেছিলাম যে আমি দায়িত্ব নিতে আমি রাজি নই, তো ম্যাডাম ওকে আমরা ছেড়ে দিতে চাই, ম্যাডাম যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সকলে মিলে সিদ্ধান্তটা গ্রহণ করি। এখন যখন অ্যানাউন্সমেন্টটা হলো স্বাভাবিকভাবেই এটা অপ্রত্যাশিত বলা চলে, এবং সিদ্ধান্ত যেহেতু কংগ্রেস হাইকমান্ড নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা সকলের মানতে হবে। গর্ববোধ করছি যে সোনিয়া গান্ধী এই গুরুদায়িত্ব আমার কাঁধে সঁপে দিয়েছেন, যদিও আমি এক্সপেক্ট করিনি সেটা, আমি দাবিও জানাইনি, তারপরেও উনি আমার উপর আস্থা বিশ্বাস রেখেছেন। অবশ্যই আমার যতটুকু সাধ্যমতো যা যা করা বিরোধী দলের নেতা হিসেবে আমি সেটা অবশ্যই আমি করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রতিরঞ্জন দাস, বিধায়ক ললিত কুমার দেববর্মা প্রমুখ। ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ পুলিশ লাইনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বনমহোৎসব করা হয়। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, বিধায়ক ললিত দেববর্মা, সভাপতি প্রণতি দাস, অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা প্রমুখ। রক্তদান শিবিরে মোট 34 জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন এবং অতিথিগণ প্রত্যেকেই বৃক্ষরোপণ করেন। রক্তদানের মতো মহৎ যে কাজ, এর থেকে বড় কাজ পৃথিবীতে আর কোথাও নেই। মানুষ মানুষের জীবন দিতে পারে না, কিন্তু আপনার রক্ত আমার রক্ত আরেকটা মানুষের জীবন দান করতে পারে। আমরা পুঁথি পুস্তকে যদি পড়ি, পৌরাণিক ইয়াতেও পড়ি, মহামুনিরা পর্যন্ত, মুনি ঋষিরা পর্যন্ত কেবল প্রাণদান করতে পারেনি, এমনকি মহাদেবও কিন্তু প্রাণদান করতে পারেননি, কিন্তু আপনি পারেন, আমরা পারি, মানুষ পারি। আমার রক্তের বিনিময়ে আরেকজনকে বাঁচিয়ে তুলতে পারি। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের চরম সংকটে ভুগছে সোনামুড়া জুলাইবাড়ি এলাকার জনগণ, এলাকাবাসীর ক্ষোভ প্রশাসনের প্রতি। সোনামুড়া নগর এলাকার একেবারে সান্নিধ্যে কবি নজরুল মহাবিদ্যালয়ের উত্তরে একটি গ্রাম খেদাবাড়ি। সেই গ্রামের উত্তরাংশের নাম জুলাইবাড়ি। উঁচু পাহাড়ের গা ঘেঁষে এখানে বসবাস করছে প্রায় 3 শতাধিক সংখ্যালঘু পরিবার। তাদের এলাকায় ভূগর্ভে জলের স্তর নেই, রয়েছে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। তা উত্তোলন করতে গিয়ে এলাকার মানুষের ঘুম কেড়ে নিয়েছে সরকার। যে দেশের ভূগর্ভে জলের বদলে তেল থাকে তাদেরকে ভাগ্যবান বলা হলেও দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে জুলাইবাড়ি এলাকার জনগণকে। তাদের পানীয় জলের কোনো সুবন্দোবস্ত নেই। এক কলসি জলের জন্য পাড়ি দিতে হয় তাদের এ পাহাড় থেকে সে পাহাড়ে। পিপাসা মেটাতে হয় তাদের কাঁচা কুয়োর ঘোলা জলেই। বৃষ্টি হলে আর উপায় থাকে না তাদের। পাহাড় থেকে নেমে আসা কাদামাটি মিশ্রিত ঘোলা জল সংগ্রহ করতে গিয়েও পা পিছলে পড়ে গিয়ে জখম হওয়ার ঘটনা জুলাইবাড়ি এলাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। শুধু জখম হওয়ার ঘটনা নয়, দূষিত জল খেয়ে জুলাইবাড়ির ঘরে ঘরে অসুস্থ রোগীর ভিড়। কারুর ঘরে জ্বর, কেহ আবার পেট ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে বিছানায়, কাউকে আবার হাসপাতাল থেকে ওষুধপত্র নিয়ে ফিরতে দেখা যাচ্ছে জুলাইবাড়ির খরা পাহাড়ি রাস্তায়। এলাকাবাসীর দাবি, খেদাবাড়ি জুলাইবাড়ির মাটির তলার গ্যাস যদি সরকার পালাটানা মনারচক নিয়ে যেতে পারে তাহলে মাত্র 1 কিমি দূরত্বের মধুবন প্ল্যান্টের ঘুমতির জল তারা পাবে না কেন? আমরা কিন্তু সবাই ভোট দিয়ে তাদের পাশ করাইছি, কিন্তু আমরা এই দুঃখ দেখে না। কিন্তু এবার যদি ভোট প্রধান মেম্বার ভোট নিতে আয়ে তাদের আমরা দেখবো আমরা ভোট দিব না কিন্তু মাথা ফাটাফাটি হইব। আমরা কিচ্ছু বুঝি না, আমরা মহিলারা কিন্তু কিভাবে 3 মাইল কিলোমিটার দূর থেকে জল আনি খাইতে হবে সেইটা আমরা কিভাবে আমরা প্রধান মেম্বার আমরা কিচ্ছু বলবে না। এবার আমরা যদি আইয়ে তাদের কিন্তু কলসি দিয়ে মাথা ফাড়াই দিব। দাঁড়িয়ে হয়ে গেছিল কি আমাদের। আচ্ছা আচ্ছা। আর ছেলেটা এই নোংরা জল খেয়ে কিন্তু ছেলেটা কিন্তু জ্বর পাতলা পায়খানা হয়ে গেছে কি। আমি এই জল খেয়ে কিন্তু দাঁড়িয়া জ্বর কিন্তু পাতলা পায়খানা এই জিনিসটা হয়ে গেছে কি
না হইলে কিন্তু যদি বিশ্বাস না হয় হাসপাতালে কাগজ এইগুলিও সব কিছু আছে, আপনারা দেখিয়ে দিতে পারবেন। কেন গেছিলেন? বাচ্চার জ্বর, সর্দি, কাঁচা কুয়ার জল খেয়ে সর্দি হয়েছে, জ্বর খালি কয়েকদিন পাতলা থাকে না, হসপিটালে গেছে। আমরা কয়েকবার রিক মেশিন দিয়া এখানে খনন করে দেখছি, এখানে জলের কোনো সোর্স পাওয়া যাইতে আছে না। পরবর্তী সময়ে আমরা পাইছি খেদাবাড়ির ভিতরে জোলাইবাড়ি একটা কি ঢোন জানি, আমার নামটা এখানে আমি আর নাই, ওই ঢোনের মধ্যে একটু লেয়ার পাওয়া গেছে। সেখানে আমরা একটা ওয়ার্ক অর্ডার করাইছি যে সেখানে একটা ডিপ টিউবওয়েল হোক বা স্যানিটারি হোক। নাসরিন আক্তার, লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। সেবি বা আরবিআই অনুমোদনহীন কোন চিটফান্ড সংস্থায় আমানত সংগ্রহ করতে পারবে না, একথা জানান সিকিউরিটি ও এক্সচেঞ্জের বিচারপতি এস রমন। সিকিউরিটি ও এক্সচেঞ্জের বিচারপতি এস রমন জানান, সেবি বা আরবিআই অনুমোদনহীন কোনো চিটফান্ড সংস্থা আমানতকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারবে না বা নতুন কোনো স্কিম চালু করতে পারবে না, কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। সেই সকল চিটফান্ড সংস্থার অ্যাকাউন্টে যা অর্থ আছে তা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে না। ফলে আমানতকারী ও এজেন্টরা মহা সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঘণ্টা দুয়েকের ভারী বর্ষণে বিপর্যস্ত সোনামুড়া নগর এলাকার জনজীবন, ক্ষতিগ্রস্ত নগর এলাকা এবং আশেপাশের শত শত মৎস্যচাষী এবং সাধারণ কৃষক পরিবার। ঘণ্টা দুয়েকের ভারী বর্ষণে বিপর্যস্ত সোনামুড়া নগর এলাকার জনজীবন, জলের তলায় চলে যায় রাস্তাঘাট, বহু বাড়িঘর সহ মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও সোনামুড়া থানা এলাকা। ক্ষতিগ্রস্ত হয় নগর এলাকা এবং আশেপাশের শত শত মৎস্যচাষী এবং সাধারণ কৃষক পরিবার। নগর এলাকার ৭ নং ওয়ার্ড এলাকার উঁচু টিলায় ধস পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। গত কয়েকদিনের ধারাবাহিক হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পর ভারী বর্ষণে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে শতাধিক পরিবার। প্রায় ২ ঘন্টা ধরে বন্ধ ছিল সোনামুড়া বক্সনগর সড়ক। রাজ্যের প্রথম 10টি প্রাচীন নগরীর মধ্যে একটি সোনামুড়া। রাজ্যের অন্য 9টি প্রাচীন মহকুমা ভেঙে একাধিক মহকুমা গঠন করা হলেও সোনামুড়া রয়ে যায় তার নিজস্ব আয়তনেই। সামান্য বৃষ্টি হলেই নগর এলাকার দিকে দিকে ফুটে ওঠে বঞ্চনার প্রতিচ্ছবি। গত শুক্রবার থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পর গতকাল সকালে প্রায় 2 ঘন্টা ভারী বর্ষণ হয় সোনামুড়ায়। সকাল 8টা নাগাদ জলের স্রোত আর জমে যাওয়া জলে গৃহবন্দী হয়ে পড়ে সোনামুড়া নগর এলাকার বহু মানুষ। জলের তলায় চলে যায় 7, 8 এবং 10 নং ওয়ার্ডের বহু বাড়িঘর। তামসাবাড়ির শাহ আলম মিয়া তথা প্রাক্তন কমিশনার সাজেদা বেগমের বাড়ির উঠানে বারান্দায় করিডোরে জাল মেরে বড় বড় মাছ ধরেছে এলাকার লোকজন। তার সামনে সোনামুড়া বক্সনগর সড়কে তখন কোমর সমান জল, বন্ধ হয়ে যায় যান চলাচল। মহা উল্লাসে জাল মেরে মাছ ধরেছে বহু লোক। উত্তর তামসাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় সবচেয়ে করুণ দৃশ্য। আইসক্রিম ফ্যাক্টরির দক্ষিণ পাশের বহু বাড়ি জলের তলায়। গত কয়েকদিন ধরেই তাদের বাড়িঘরের রাস্তাঘাট ডুবে আছে। ঘরের মাটির চুলায় রান্নার কোনো ব্যবস্থা নেই এলাকার কোনো বাড়িতে। ঘরের খাটের মধ্যে তাদের উঠে যেতে হয়েছে। ঘরে রান্নার ব্যবস্থা নেই, বাইরে কাজ নেই, খাবার নেই, ছেলে মেয়েদের লেখাপড়া নেই। তামসাবাড়ির শুধু সমতল এলাকায় নয়, বৃষ্টির কারণে চরম দুর্দশাগ্রস্ত টিলার উপরের লোকজনও। বৃষ্টির কারণে জনবহুল এই বস্তিটিতে টিলার ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। খুদ মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় এবং তার সরকারি বাসভবনেও জল জমেছিল ন্যূনতম 4 ফুট। হাঁটু সমান জল ছিল গোটা সোনামুড়া থানা চত্বরে, মহকুমা শাসকের সরকারি কর্মচারীদের আবাসিক এলাকায়। শুধুমাত্র সোনামুড়া নগর এলাকার জল নিকাশি ব্যবস্থার অচলাবস্থার কারণেই মানুষের এই দুর্ভোগ বলে জানান নগরের দুর্বিষহ যন্ত্রণাকাতর জনগণ। শীঘ্রই নগর প্রশাসন জল নিষ্কাশনের মেগা প্রকল্প গ্রহণ করুক, এটাই দাবি ভুক্তভোগীদের। এখন সে এমএলএ হয়ে বাইরে আমাদের ছেড়ে চলে গেছে। এখন যে নতুন যে চেয়ারম্যান হয়েছে, আমরা তার কাছে কয়েকবার করে আমরা এলাকার মানুষ যে উন্নত কাজ হওয়ার জন্য ড্রেনগুলো মেরামত করার জন্য আমরা স্বইচ্ছায় এই জায়গা ছাড়ছি। এই যে আমরা 3-4টা পরিবার, মুনব্বর হোসেন, আমি মোহাম্মদ শাহ আলম মিয়া, আমার শ্বশুরবাড়ির কার হলো মিন্টু মিয়া, আমির হোসেন, এইভাবে করে আমরা 15 ফুট ড্রেন হওয়ার জন্য আমরা জায়গা দিয়েছি। আসে দাঁড়াইলে যদি উন্নত কাজ হয়, এই আমলে কোনো কাজকর্ম হয়েছে না, আশা করি আমরা হইতেও না। তোমার কাজকরণে আমাদের
জাগন নিতে আসে না, যার কারণে আজকে এই বৃষ্টির কারণে যে এলাকাবাসী পানির তলে ঘর বাড়ি হয়েছে, রান্নাবান্নার জন্য খুব অসুবিধা হইতে হচ্ছে, মানুষ ঘরে থাকতে পারে না। যে আমার এই বাড়িগুলো এত উঁচা থাকার কারণেও আমার বাড়িতে আজকে জল, বিভিন্ন বাড়িঘর পানির তলে পড়ে গেছে। কারণ হলো শহরের উন্নতি কোনো কাজকর্ম হইতে আসে না দীর্ঘ 30 বছর, যার কারণে জল পড়তে পারে না। ড্রেনগুলো পঞ্চায়েতের যে চেয়ারম্যান ছিল বাদল মারমন, এর আমলে কিছু কাজ হয়েছিল উন্নতমূলক বাদল মারমন আমলে। পরবর্তী জেনারেশনে যে আমরা চেয়ারম্যান হইল প্রতিমা রায়, এর আমলে কোনো কাজ হয় নাই। পরবর্তী হইল আমাদের শ্যামল চক্রবর্তী, এর আমলে আমরা অনেকবার চেষ্টা করছি, আমরা নিজে জায়গা দিয়েছি ড্রেন হওয়ার জন্য। আমাদের এটা সব কিছু সেকশন সব কিছু হয়েছে। সকাল 8 ঘটিকা থেকে আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েত 10 নম্বর ওয়ার্ডে এবং এখানে দোকানে পাটে, সব দোকান পাটে এবং বাড়ি ঘরে প্রচণ্ডভাবে জল ঢুকছে। বহুবার জানানো হয়েছে যে এখানে ড্রেন প্রয়োজন, ড্রেনের জন্য মানুষের বিভিন্ন রকমের সমস্যা হইতেছে। আমরা চাই নগর পঞ্চায়েত তুরন্ত তাড়াতাড়ি আমাদের ড্রেনের ব্যবস্থা করা হোক এবং মানুষকে শান্তির জন্য যাতে এটা করা হোক, মানুষের খুবই অসুবিধা হইতেছে। নাসরিন আক্তার, লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতাল, কিন্তু এই দুর্দশার কথা মানতে নারাজ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার। নানা সমস্যায় জর্জরিত উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালটি, যেখানে বহিরাজ্য থেকে আসা ভ্রমণকারীরা মন্দিরনগরী উদয়পুরে এসে অন্যের কাছে জিজ্ঞাসা করতে হয় উদয়পুর হাসপাতাল কোনটি। অবশ্যই বলা বাহুল্য, কেননা হাসপাতালের সরকারি ঘোষণা অনুযায়ী স্বীকৃত মহকুমা হাসপাতাল হওয়ার পর থেকেই আজ পর্যন্ত কোনো সাইনবোর্ড চোখে পড়ে না। বলা যায় হাসপাতালের কথা। অভিযোগ রয়েছে হাসপাতালের পুরনো বিল্ডিংগুলি নিয়েও, এমনকি হাসপাতালে বর্তমানে বসবাস হয়েছে কুকুরেরও। স্বাভাবিকভাবেই হাসপাতালটির মান মর্যাদা যে কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না। রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজন সকলেরই অভিযোগ রয়েছে হাসপাতালটির দিকে। অভিযোগ যে কোনো সময়ই পুরাতন বিল্ডিংগুলি ফাটলের ফলে ভেঙে পড়তেই পারে। সুতরাং আতঙ্কে রয়েছে হাসপাতালের রোগী সহ আত্মীয় স্বজনরা। অন্যদিকে অভিযোগ রয়েছে দুর্গন্ধেরও। আমরাও চলতেছে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারে করার আছে, একটু অপরিষ্কার দেখতেছে, আমরাও চলতেছে। এই পর্যায়ে যা দেখা যায় পরিকাঠামো চলে, এই ব্যাপারে একটু নজর দিলে ভালো হয়। দুর্গন্ধ বিষয় অপরিষ্কার পরিচ্ছন্ন এটা তো দেখতেছে, ওই সবাই দেখতেছে, এটা যদি এটা একটু যদি নজর দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আমি তো না ওখানে তো বাইঙ্গা করে কি আমি উঠতে চাইছি রে, আমার ধরে নেওয়ার লাগে বাইরে আমি তো চলে ফিরাম ওইরকম নিচে ফিরাম বললে তো আর কইব কি মারা গেছে কয়েকজন লোক, আর রোগী পেশেন্ট দৌড় দিতে পারবো। আপনারা কিরকম মানে অসুবিধায় পড়ছেন? মানে এর চেয়ে বেশি অসুবিধা কি তাহলে একটু বাথরুমে যাই তাই না ফেচাপ করলাম বাইরে। তবে এই ক্ষেত্রে বলা যায় রোগীরাও এর জন্য দায়ী। এদিকে ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট হাসপাতালের স্থানীয় রোগীদের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। ওনার বক্তব্য, আমার হাসপাতাল অন্যান্য হাসপাতাল থেকে শতগুণে ভালো। এছাড়াও তিনি অভিযোগের ভিত্তিতে উদয়পুর মহকুমা হাসপাতালের নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এটা দুর্গন্ধটা যেটা তুমি কইতে আছো এটা আমি মানি না। আমি এখনো ওটি রোগীকে আমরা হাসপাতালে কাজ করতে আছি, হাসপাতালে 200-250 লোক সবসময় থাকতে আছে, প্লাস ডাক্তাররা রাউন্ড দিতে আছে। যদি সেরকম কিছু হতো ডাক্তাররা রাউন্ডে দিতে পারতো না, সিস্টাররা তো বইয়া দেখা 24 ঘন্টা কাজে করতে পারতো না। অভিযোগ এবং এটা বেসলেস, এটার কোনো ভিত্তি নাই। কারণ কন্টিনিউয়াসলি 24 আওয়ার সিস্টার জিডিএরা কাজ করতে আছে, যদি এমনই দুর্গন্ধ হইতো তারা ফালাইতো, তারা কেউই কাজ করতো না। এবং ওপিডিতে প্রায় 1 লাখের উপরে রোগী চিকিৎসা হইতে আছে প্রত্যেক বছর, অপারেশন হইতে আছে, মেজর অপারেশন সিএসসি এর প্রচুর। দুর্গন্ধ যদি এমনও হইতো এই জন্য মানুষ চিকিৎসা নিতে এখানে কেউই আইতো না, এতটি পেশেন্টের চিকিৎসা হওয়া সম্ভব। বছরে কত রোগী আসে? হয়তো বললাম না 80,000-এর মতো মানে রোগী চিকিৎসা হয় বছরে ইনডোরে, এবং আউটডোরে প্রায় 1.5 লাখের মতো, 1 থেকে 1.5 লাখের মতো রোগী চিকিৎসা। দীর্ঘ 6-7 মাসে যদি তুমি চলে না যেটা কইতে আছো,
এটা হইতেছে ভুল, এটা ঠিক না। কেননা এর মধ্যে আমরা মানে যেগুলি খারাপ আছিল প্রায় 20-25টা ফ্যান ঠিক করেছি, তারপরে আবার প্রত্যেক সময় মানে ফ্যান কিছু না কিছু ডিজর্ডার হয়ে যায়, এটা মানে মেশিনারি বিষয়। তো এর মধ্যেও আবার সিসিউতে 4টা ওটিতে 4টা ফ্যান খারাপ হয়েছে, রিপোর্ট আমরা করছে, আজকে কালকের মধ্যে ঠিক করা হইব। এটাও কন্টিনিউয়াস প্রসেস, খারাপ হইব ঠিক করতে থাকুন, খারাপ হইব ঠিক করতে থাকুন। এটাও কিন্তু এরকম না যে 6 মাস যেটা তুমি কইতে আসো, এটা আমি কোনো রকম মানি না। কেননা 6 মাস ধরে কোনো না, আমরা এই যে গ্রীষ্মকাল আরম্ভ হওয়ার আগেই 20টা ফ্যান আমরা যেগুলি যদি আইডেন্টিফাই করে আমরা ঠিক করেছি, তার মধ্যে হয়তো এর মধ্যে আবার নষ্ট হইতে পারে, নষ্ট হলে আবার আমরা ঠিক করাইতেছি। তবে এই ক্ষেত্রে উদয়পুরবাসীর দাবি রয়েছে হাসপাতালটির উপযুক্ত সংস্কার যাতে দ্রুত করা হয়। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে 100% স্বাক্ষর করার লক্ষ্যে কুলাই টাউন হলে অনুষ্ঠিত হয় এক সাক্ষরতা বিষয়ক সভা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ললিত দেববর্মা। আগামী 25 আগস্টের মধ্যে আমবাসা ব্লকের অন্তর্গত সকলকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে আজ কুলাই টাউন হলে সাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে 100% স্বাক্ষর হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক সিং, বিধায়ক ললিত দেববর্মা, জেলার সহসভাধিপতি বিদ্যুৎ শর্মা, ব্লক আধিকারিক সুব্রত ঘোষ প্রমুখ। ব্লক এবং পঞ্চায়েত লেভেল अधिकारी আছে, জনপ্রতিনিধিগণ মধ্যে পঞ্চায়েত লেভেল জনপ্রতিনিধিগণ থেকে ব্লক এবং জেলা স্তরের জনপ্রতিনিধিগণ আছে এবং অন্যান্যরা আজকে এই স্কিমের মধ্যে যুক্ত আছেন, তারা সবাই আজকে উপস্থিত হয়েছেন। কারণ শুধু একটাই, এইবার আমরা এই ডিস্ট্রিক্টকে, এই ব্লককে আমরা নিরক্ষর মুক্ত দেখতে চাই। আর এই ব্যাপারে আমাদের যে এই প্রতিজ্ঞা আছে, এটা একটু দৃঢ় আছে, সুদৃঢ় আছে, এটা আমরা করবো 25 আগস্ট মধ্যে। আর এই ব্যাপারে আজকে যারা উপস্থিত আছেন সবাইজন পক্ষ থেকে আমি আপনার সহযোগ আশা আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।